চলো ওই দেখো, এটা প্র্যাকটিস সেট শুরু করছি, ঠিক আছে? কিছু হ্যাঁ কিছু হ্যাঁ, মানে হচ্ছে প্র্যাকটিস এখন থেকে করাই ভালো। চলো, প্রথম অঙ্কটা দেখো, এটা প্র্যাকটিস সেটের প্রথমের দিকে এমসিকিউ কোশ্চেন থাকবে তোমাদের, বুঝলে? বুঝতে পেরেছো? ওই এমসিকিউ কোশ্চেনের উত্তর করতে হবে। চলো, কি বলেছে প্রথম অঙ্কটা, কি বলেছে? বলেছে যে বার্ষিক a% সরল সুদ হারে বি টাকার সি মাসের সুদ কত হবে? আচ্ছা, আমরা কি সূত্র, কি সরল সুদের যে সূত্রটা শিখেছিলাম, কার মনে আছে বলো দেখি? কার মনে আছে? দাদা, PTR/100। I equals to PTR by 100, তাই তো? 100। আর এখানে পিটা ছিল কি আসল, টিটা ছিল কি, টিটা ছিল কি সময়, আর আরটা ছিল সুদের হার, তাই না? হ্যাঁ, এখন পি কোশ্চেন হচ্ছে যে আসল, পি সময়, আর আর সুদের হার। হ্যাঁ, সুদের হার, কিন্তু বিষয়টা হচ্ছে যে টিটা, টিটা তো সময় ছিল, সময়টা কি ছিল, বছরে ছিল এককে, তাই না? বছরে ছিল। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এবার কি হলো যে বার্ষিক সরল সুদ হারে হ্যাঁ, বি টাকা সি মাসের বলেছে, তাহলে সি মাসের সুদ এখানটা বের করতে বলেছে, বুঝতে পেরেছো? তাহলে সি মাসটাকে আমরা কি বছরে যদি করি, তাহলে মাস থেকে বছরে করতে গেলে কি হবে বলতো? তাহলে আমরা যদি করি এখানে, তার মানে আয়ের মানটা আমার বের করতে বলেছে, সি হ্যাঁ কি না? সি বাই 12। হ্যাঁ। হুম, হ্যাঁ, তার মানে কি আয়ের মানটা আমার বের করতে বলেছে। পি এর মান কত বলেছে? পি সমান সুদের হারে সি কত, বি টাকার, পি এর মান বি বলেছে, তাই না? পি, টি মানে কত, সি বাই 12, যেটা মাসে বলেছে, মাসটাকে 12 দিয়ে ভাগ করলে আমার কি হতো, বছর হয়ে যাবে। এটা হচ্ছে টাকা। আচ্ছা, পিটি আর, আর মানে কত, আরটা পার্সেন্ট বলেছে, আর কত, আর আইটা বের করতে হবে। তাহলে কি আই ইকুয়ালস টু, পি এর মান কত হচ্ছে বি, পি টি মানে কত, সি বাই 12। আচ্ছা, আর, আরটা বসে গেল, আর এর মান কত, ওয়াই কত, 100। তার মানে কতটা গুছিয়ে লিখলে এ বি সি বাই 100। কোন অপশনটা হবে? অপশন এ। এ বুঝতে পারছো তো? অপশন এ লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। হুম। আচ্ছা, এরপর দেখো, এটা বোঝা গেছে, এই অঙ্কটা বোঝা গেছে। বোঝা গেছে। ঠিক আছে, চলো পরে। হ্যাঁ, আচ্ছা, চলো পরের অঙ্কটা, চলো। দুইয়ের অঙ্কটা কি বলছে? বলছে যে 5x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, ঠিক আছে? বীজদ্বয়ের সমষ্টি বের করতে বলেছে। আচ্ছা দেখো, একটা জিনিস বলি, যদি আমি ওপরেই করি, হ্যাঁ, এখানটায় করি। ধরো আলফা আর বিটা যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ হয়, আমরা লিখতাম কিভাবে? x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0 লিখতাম, তাই না? এটা তো আমরা দ্বিঘাত সমীকরণের সূত্র, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, তার মানে কি, এখানে যে x² যে সহগ আছে, দেখো x² সহগ 1 আছে, তাই তো? এবারে এখানে যে পার্টটা হলো সেটা কি, বীজদ্বয়ের যোগফল, আর এখানে যে পার্টটা হলো সেটা কি, বীজদ্বয়ের গুণফল। বোঝা গেছে? এবার দেখো, এই ফিগারটা আমরা যদি সাজাই, এই ফিগারটাকে যেটা দিয়েছে অঙ্কে, যেটা দিয়েছে সেটা যদি এই রকম ফিগারে সাজাই, তাহলে আমাদের কি দেওয়া আছে, আমি এখানে লিখি, কি দেওয়া আছে, 5x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর সহগ কত আছে, আমার 1 থাকে সূত্র অনুযায়ী। তাহলে এখানে এক্স এর সহগ 1 করতে গেলে কি 5 দিয়ে ভাগ করতে হবে। সবাইকে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, x² মাইনাস 2/5x প্লাস 1/5 ইকুয়ালস টু 0। মানে কি, আমি সবাইকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই লাইনে সবাইকে আমি 5 দিয়ে ভাগ করেছি। বোঝা গেল? এবারে দেখো, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স এর মান, x² মান সহগ 1, এখানে, এখানেও x² সহগ 1, তাহলে এইটা মিলে গেছে। এই মাইনাস যেটা ছিল, দেখো এই যে পোর্শনে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে,
এবার তাহলে কি এ প্লাস বি মানে কি ছিল? এ প্লাস বি ছিল বীজদ্বয়ের যোগফল। এ প্লাস বি তো মানে বীজদ্বয়ের যোগফল, আলফা আর বিটা তো বীজ দুটো, তাহলে এই দুটো বীজদ্বয়ের যোগফল। তাহলে এখানে আলফা প্লাস বিটা এক্স ছিল, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় এখানটা কি আছে? 2/5 আছে। দেখো মাইনাস এই পারে মাইনাস ছিল, মাইনাসটা ঠিক আছে, তাহলে এখানে কি আছে? শুধু 2/5 আছে। তার মানে কি বীজদ্বয়ের যোগফল কত হবে? কত হবে গো? that 2/5 2/5, ভেরি গুড। তাহলে এইটাই তোমার বীজদ্বয়ের যোগফল। আর যদি বীজদ্বয়ের গুণফল চাইতো? 1/5 হ্যাঁ, ভেরি গুড। এইটা হচ্ছে আমাদের বীজদ্বয়ের গুণফল, তার মানে এই পোর্শনটুকু হবে আমাদের বীজদ্বয়ের গুণফল, তাই না? এই পোর্শনটা আমাদের বীজদ্বয়ের গুণফল হবে। দাদা কিন্তু এখানে চেয়েছে যোগফল। হ্যাঁ, বীজদ্বয়ের যোগফল চেয়েছে, তাহলে 2/5টা উত্তর হবে, মানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট হবে। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে চলো পরের অঙ্কটা। চলো চলো 3-এর অঙ্কটা কি বলেছে? বলেছে যে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে সাইন আলফা মাইনাস বিটার মান কত? এটা সিম্পল অঙ্ক, জাস্ট মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। দেখো সাইন আলফার মান কত বলেছে? আলফার মান কত বলেছে? 90 ডিগ্রি, মাইনাস বিটার মান কত বলেছে? বিটার মান 30 হচ্ছে 30 ডিগ্রি ডিগ্রি। 30 ডিগ্রি, তার মানে কত? সাইন 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হয়? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান ঠিক সাইন লিখেছি? 60 ডিগ্রির মান √3/2 হ্যাঁ, √3/2। তাহলে কোন 2 অপশনটা হবে? অপশন সি। বোঝা গেছে? বোঝা হ্যাঁ গেছে? দাদা। হ্যাঁ আচ্ছা, দাদা। আর তারপরে দেখো এরপর দেখো এবার কি আছে? এই পরের অঙ্কটা দেখো, এটা মুছে দিচ্ছে। এটা করবে কি? করে দাদা একটু নেবে কি? দাঁড়াও দাদা, হ্যাঁ একটুখানি দাঁড়াও, হ্যাঁ, ওকে। মুছে দিই। দাদা মুছে দাও। হুম, এক মিনিট। তারপরটা কি বলেছে পড়ো, তারপর পড়ো। আচ্ছা, তারপর এটা মুছে দিচ্ছে। তারপরে কি আছে বলো? এবার বলেছে যে দেখো দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:25 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাই তো? আচ্ছা দেখো, আয়তনের অনুপাত, ঘনকের আয়তনের সূত্র কি ছিল? এ কিউব ছিল না, বাহু কিউব, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরো দুটো বাহু আছে, শর্টকাট এমসিকিউ মানে শর্টকাটে করবে, ঠিক আছে? বেশি বড় করার দরকার নেই। তাহলে একটার বাহু হচ্ছে এ আর অন্যটার বাহু হচ্ছে বি কিউব, তাই না? তাহলে এ হ্যাঁ দাদা। কিউব বি কিউবের অনুপাতটা কত দাঁড়াচ্ছে আমাদের? 8/8 8:25। 125। তার মানে কত দাঁড়াচ্ছে? 8 মানে কত? 125। 2-এর কিউব ইস্টু 5-এর কিউব। হ্যাঁ দাদা। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়ালো কি, কিউব কিউব যদি তুলে দিই, তার মানে a/b সমান কত? 2:5। হ্যাঁ দাদা। হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ এবার কি আমরা বলেছে? জানি ঘনকের সমগ্র সমগ্র তলের তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে স্কোয়ার। 6a স্কোয়ার ছিল ইস্টু হ্যাঁ 6b 6 স্কোয়ার। স্কোয়ার। তার মানে 6 এমনিই কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ 6 কেটে যায়। মানে থাকে a স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার ইস্টু বি মানে স্কোয়ার। এইটা অনুপাত হবে। 4:25 উত্তর হবে। তাহলে এখানটা যদি a স্কোয়ার ইস্টু বি স্কোয়ার করি, তাহলে কত? 4:25। তাহলে 25। কোনটা অপশন হবে? অপশন অর্থাৎ ডি হবে। ডি নাকি অ্যাড হতে পারছে না, বুঝতে পেরেছো? তারপরটা দেখো, তারপরেরটা দেখো, এটা এটা করে নাও। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। চলো তারপরে মুছে দিই।
হ্যাঁ দাদা। চলো তারপরে কি বলেছে, ও কেন্দ্রীয়, ওকে কি বলেছে, ও কেন্দ্রীয় কোথায় গেল, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো। তাহলে পি এ ইকুয়াল যদি 4 একক হয়, 4 একক এবং ওপি ইকুয়াল 5 একক হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, এটা ব্যাসের দৈর্ঘ্য একটু খেয়াল রাখবে, প্রশ্ন যখন পরীক্ষার হলে পড়বে বারবার খেয়াল রাখবে, ব্যাস চেয়েছে না ব্যাসার্ধ চেয়েছে, ঠিক আছে, কোনটা নয় কোনটা হবে, হবে নয় হবে না, এইগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। এখানে ব্যাস চেয়েছে, ব্যাসার্ধ চায় না, ঠিক আছে। চলো ছবিটা আঁকি, চলো এরম প্রশ্নে ছবি আঁকতে হবে। নিলয়, তোমার এরম প্রশ্ন বলছিল অসুবিধা, তাই তো? দেখো, তাই তো নিলয়? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে যেমন, হ্যাঁ গো। হ্যাঁ হ্যাঁ যেমন বলেছে তেমনই আঁকবো। কিরকম আঁকবো দেখো, বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ও কেন্দ্রের বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো। তাহলে আমি ধরো এখানে একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে, কালারটা চেঞ্জ করি, 1 মিনিট দাঁড়াও। ধরো ও কেন্দ্রীয় একটা, এই ধরো একটা বৃত্ত, বৃত্ত আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, এই বৃত্তর বাইরে যে কোনো একটা, বৃত্তটা যা হয়েছে না মারাত্মক বৃত্ত হয়েছে, হুম। ধরো এই একটা বৃত্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো বহিস্থ একটা ও কেন্দ্রীয় বৃত্ত, বহিস্থ একটা বিন্দু নিয়েছি ধরো পি, ঠিক আছে। দেখো বহিস্থ একটা বিন্দু নিলাম পি, এবার পি এ একটা স্পর্শক টানা হয়েছে, ঠিক আছে। এখানে একটা পি বিন্দু ছিল, এখানে একটা এ বিন্দু হয়েছে, পি এ স্পর্শক হলো, ঠিক আছে। এবার পি হুম। এর দৈর্ঘ্য কত বলেছে, পি এ বলেছে 4, ঠিক আছে, একক, এককটা যাই হোক। আচ্ছা, আর ওপি কত বলেছে, দেখো এটা তো ও কেন্দ্র, কেন্দ্রটা তো ও, তাহলে ওপি কত বলছে, ওহো সরি, 5 সেমি। হ্যাঁ ওপি মানে কত বলছে দেখো, তাই তো, এটা হচ্ছে, আচ্ছা ওপি তাহলে কত, 5 সেমি, কোথায় গেল, 5 সেমি হলো। আচ্ছা, এবার কি হয়েছে, তাহলে আমার কি বের করতে বলেছে, আমার বের করতে বলেছে, বোঝা গেল বৃত্তটার ব্যাস বের করতে বলেছে। তাহলে দেখো, এইটা আমি যদি এখান থেকে টানি, এইটা একটা ব্যাসার্ধ হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা ব্যাসার্ধ হবে তো, হুম। এটা ব্যাসার্ধ, পেনটা গুলাচ্ছে আগে, বুঝতে পেরেছো, এটা ব্যাসার্ধ হবে ও এ, তাহলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ হবে, তাই তো। এবার দেখো, আমরা যদি কোনো একটা বহিস্থ বিন্দু থেকে এ বিন্দুর ওপর যদি স্পর্শক আনি, কোনো বৃত্তের ওপর যদি স্পর্শক আঁকি আমরা, তাহলে কি হবে, যেখানে স্পর্শক আঁকি সেখানে কত ডিগ্রি কোণ হয় বলতো, 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। ঠিক আছে। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে, মানে, হ্যাঁ, ত্রিভুজ ও এ পি, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, হ্যাঁ কি না? সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ। হ্যাঁ দাদা। সমকোণী ত্রিভুজের ওপিটা কত, ওপি হবে কত, ওপি 5, এটা হচ্ছে অতিভুজ। সমকোণীর সামনের বাহুটাকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। হ্যাঁ। তাহলে হ্যাঁ। ওপি হচ্ছে 5, অতিভুজ। আর এটাকে ভূমি ধরে নাও, এপি কে ভূমি ধরে নাও, তাহলে এপি ইকুয়ালস টু কত, 4, এটা হচ্ছে ভূমি 4। হলো। তাহলে ও এ মানে কি, লম্ব আমার পড়ে আছে, এটা লম্ব পড়ে আছে, তাই না? মানে √ওভার, হ্যাঁ, তাহলে কি হবে, ও √ওভার এ 5 স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস রুট 4 ওভার, স্কোয়ার। হ্যাঁ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, মানে কি অতিভুজ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। লম্ব স্কোয়ার, তাই না, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার যেটা হবে, যদি অতিভুজ ভূমি বের করি তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, আর যদি লম্ব বের করি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, যেটা ধরবো সেভাবে হবে, ঠিক আছে। তাহলে এখানটা কত, 4 স্কোয়ার, মানে মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে কত হবে, 5 × 5 = 25 মাইনাস 25 রুট 16। ওভার 9 মানে 3, তাহলে কত হবে, 3। এবার দেখো 3। প্রশ্নটা খুবই ভালো দিয়েছে, তার উত্তর ভুল করার সম্ভাবনা খুবই কম। তাহলে এটা কি, ও এ বলেছে কত, ও এটা ব্যাসার্ধ, তাই না, হ্যাঁ। ব্যাসার্ধ, তাহলে আমাদের পেয়েছে 3, ঠিক আছে। তাহলে ব্যাস কত হবে, চেয়েছিল কত ব্যাস, তাহলে 3 ব্যাস হবে × 6। 2 = 6, তাহলে 6 একক হবে ব্যাস, তাই না। তার মানে অপশন সিটা কারেক্ট হবে। এই প্রশ্নটাই তোমরা ভুল করে আসবে যদি এখানে একটা অপশন 3 দেওয়া থাকতো, করে আসবে, হ্যাঁ কিনা বলো, ভুল করে দিয়ে চলে আসবে, ফট করে 3 বার হবে, 3টা মেরে দিয়ে আর চলে আসবে, এইটা আর পড়বে না, ব্যাস চেয়েছে।
তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো এটা এটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। দাদা 1 মিনিট, যেটা করে নি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, একটু জায়গাটা বাড়াতে হবে, বড্ড ইয়ে হয়ে গেছে। চলো 6 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে যে 8, কি বলেছে, 8, 15, 10, 11, 7, 9, 11, 13 আর হচ্ছে 16 এর মধ্যমা নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে মধ্যমা কিভাবে নির্ণয় করব বলো? কার মনে আছে মধ্যমা নির্ণয় করার নিয়ম? দাদা প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে, হ্যাঁ, ভেরি গুড। তারপরে তারপরে এ সূত্রে ফেলতে হবে n/2 তম পদ আচ্ছা, ওটা কখন হবে প্লাস। দেখছো ওটা? হ্যাঁ আগে, ঠিক আছে দাঁড়াও, আগে কটা আছে আগে সাজিয়ে নাও। দেখো, তো ছোট থেকে বড় আকারে যদি সাজাই তাহলে কত হবে? প্রথমে 7, ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি, যে সংখ্যাগুলো নিলয়, শোনো, যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলোকে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে 7, 8, 9, 9, 7 হয়ে গেল, 8 হয়ে গেল, 9 হয়ে গেল, 10 আছে, 11 8, আছে, 10 11, আছে, 11 দাদা দুবার একটা আছে। কথা জিজ্ঞেস করবো। দাঁড়াও, হ্যাঁ বলো, দাঁড়াও 1 মিনিট, 11 দুবার আছে, তারপর 13 আছে, তারপর 15 আর 16। হ্যাঁ বলো, কি বলছো? বলছিলাম কি দুটো 11 থাকলে আমরা কি একটা 11 নেব না দুটোকেই নেব? মাঝখানে ওর 11টা 11, এখানটা তো মধ্যমা বের করেছে, বলেছে মধ্যমা মানে ওই পদটা নেবো। আমার তো কটা কি আছে দেখার দরকার নেই, বুঝলে? তুমি আচ্ছা। দেখো, দেখো এটা কটা আছে মধ্যমা, তো গুনে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 9টা। 8টা 9টা। 9টা তাহলে আছে দাদা মানে এই মাঝখানে ক্ষেত্রে কোনটা হবে? এই 5 নম্বরটা মাঝখানে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে সূত্র হবে দাদা n n/2 প্লাস 1 এত তম পদ। তম পদ, অথবা হ্যাঁ 5 তম পদ, মানে 11 উত্তর। হ্যাঁ, এখানটা এন মানে কত আসছে? এখানটা এন মানে আসছে তোমার 8, তাই না? কটা পদ আছে? 1 2 3 4 5 6 7 8, এই 9টা হয়ে গেল তো। ভুল লেখা হলো, n প্লাস 1/2 তম পদ, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে n এর মান কত হচ্ছে? 9 যোগ 1/2 এততম পদ, তার মানে কত? 10/2 তম পদ মানে কত? 5তম পদ। তাহলে 5তম পদ কোনটা? 1 2 3 4 5, এটা 5তম পদ। তাহলে 5তম পদ 11 তো, বোঝা গেল? হ্যাঁ দাদা। তাহলে 11টাই হবে মধ্যমা, ঠিক আছে? যদি বিজোড় সংখ্যার পদ থাকে তাহলে এই সূত্রটা লিখবো, আর যদি জোড় সংখ্যার সূত্র থাকে তাহলে সেটা আবার আলাদা সূত্র ছিল, তাই না? এটা n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাই তো? তাই তো, কি দাদা বল? কোনটা বিজোড় বুঝতে পারছি হ্যাঁ না, দাদা আরেকবার হয়ে গেছে বলুন। সব হ্যাঁ, কটা। কোনটা বিজোড় বুঝতে পারছো? এই দেখো ভালো করে বোঝো, এখানটা কটা পদ আছে দেখো, এটাকে আমি নাম্বারিং যদি করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, 7 8 9 নম্বর। 9 নম্বর হলো তো? তাহলে কটা টার্ম আছে? একটা দুটো 9টা টার্ম আছে না? 9টা সংখ্যা আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ ওই 9টা সংখ্যা মানে বিজোড় সংখ্যার সংখ্যা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ কিনা? যদি বিজোড় সংখ্যার সংখ্যা থাকে, মানে বিজোড় সংখ্যক সংখ্যা যদি থাকে, তাহলে সূত্রটা হবে যে বিজোড় সংখ্যার হাইয়েস্ট যেটা হলো, মানে যততম পদ, যতগুলো পদ আছে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, করলে মাঝখানের। আর যদি আরো অসুবিধা হয়, যেটা বুঝতে যদি আরো অসুবিধা হয়, সিম্পল কনসেপ্ট, মাঝখানে যেটা আছে দেখো, এই 9টা পদ লিখেছো, 9টার পদে মাঝখানে কি আছে দেখো, এদিক থেকে 4টে, এদিক থেকে 4টে বাদ দাও, মাঝখানে কি 11ই পড়ে আছে, হ্যাঁ কি না? এটাই হচ্ছে 5, মধ্যমা। 11। হ্যাঁ, 5 নম্বরটা হ্যাঁ 11। যেহেতু বুঝতে অসুবিধা হলে ঝামেলা ছেড়ে দাও, যেদিকে সমান সমান দুদিক দিয়ে বিয়োগ করে দাও, বাদ দিয়ে দাও, মাঝখানেরটাই রেখে দাও, যে এই মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা। বোঝা গেছে?
দাদা বলছি যে ওটা যদি 8টা সংখ্যা থাকতো তাহলে তখন আমরা কি করতাম? হ্যাঁ, 8টা সংখ্যা থাকলে ভেরি গুড। আমি এটা মুছে দিই, এটা করে নাও, 8টা সংখ্যা দিয়ে বলে দিচ্ছি। মুছে নাও, মুছে দিই এটা। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে মুছে দাদা। দিচ্ছি। হ্যাঁ, মুছে দিচ্ছি। ধরো এই একই সংখ্যা, ধরো এখানটা ছিল কি কি ছিল, 7 ছিল, 8 ছিল, 9 ছিল, 10 ছিল, দুটো 11 ছিল, আমি একটা 11 করছি। ও কি হলো? ও দুটো 11 ছিল, একটা 11 ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো 13 দিলাম, আর কত, 16 আছে না? 16, তাই তো? 1 2 3 4 5 6 7, একটা মিসিং চলে গেছে। 7 8 9 10 11, হ্যাঁ, 15। একটা 15 বাদ চলে গেছে। তাহলে এটা 15 করে দাও, আর এটা হচ্ছে 16। তাহলে কত, দেখো 8টা হয়ে গেছে, তাই তো? তাহলে দেখো শর্টকাট নিয়ম কি, মাঝখানে কি আছে ওখানে দেখো, এই তিনটে আর এই তিনটে দেখো, যদি বাদ দিই মাঝখানে কারা পড়ে আছে? 10 আর 11 পড়ে আছে, হ্যাঁ কি না? দেখো 10-এর এই পারে তিনটে আছে, আর 10 আর 11 এই পারে তিনটে আছে, আর এই হ্যাঁ পারে তিনটে আছে তো, তাই তো? তার হ্যাঁ মাঝখানে দাদা। যে দুটো আছে তাদের যোগ করে হ্যাঁ 2 দিয়ে ভাগ করবো, এইটা হবে মধ্যমা। এইটা হবে মধ্যমা যদি বিজোড় থাকে, এই জোড় সংখ্যা থাকে, বুঝতে পেরেছো? বা সূত্র দিয়ে যদি মানে আমরা এটা করি, যদি হ্যাঁ, এটা মানে শর্টকাট এটা নিয়ম, যদি ঠিক আছে। হ্যাঁ বলো, দাদা দাদা বলো বলো বলো। বলছি যে এটা যদি জোড় সংখ্যা থাকতো তাহলে সি এর মতন উত্তর আসতো, তাই তো? হ্যাঁ, সি এর মতন উত্তর আসতো, সি এর উত্তর হবে না, এটা 10.5 হবে, এটা 11.5 আছে। আর নিলয় কি বলছিল বলো? হ্যালো। দাদা বলছিলাম এর সূত্রটা একবার দেখো। হ্যাঁ, সূত্র দিয়ে করবো তো, এইটা যে মাঝখানে, সূত্র দিয়ে করলে হ্যাঁ কি হবে বলো? বলছিলাম এর সূত্র। হ্যাঁ, সূত্র দিয়ে বলছি। সূত্রটা কি হবে? প্রথমে হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2, পুরোটার বাই 2। তাহলে এখানে n এর মান কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে n ইকুয়ালস টু কত এখানটা? 8, তাই না? 8টা পদ আছে, মানে 8টা সংখ্যা আছে, হ্যাঁ কি না? তাহলে 8টা হলো আমার হ্যাঁ জোড় সংখ্যা, ওই জন্য এই সূত্রটা। এবার তাহলে মান বসাও। তাহলে n এর মান যদি 8 বসাই, তাহলে 8/2 তম পদ যোগ 8/2 প্লাস 1 তম পদ বাই 2, ঠিক আছে। নিলয়ের এই ক্লাসগুলো হয় না, না ওই জন্য হয় না, পরে করিয়ে দেবো তোমার। তাহলে এটা কত, কাটাকুটি করলে 4তম পদ, 4তম পদ যোগ, এটা কাটাকুটি করলে 4 একে 5তম পদ, হ্যাঁ কিনা, বাই 2, তাই তো? এবার 4তম পদটা খোঁজো, 4তম হ্যাঁ পদ মানে কি? এটা 1 1 2 3, তাহলে এই 4 হচ্ছে 10, তাই না? তাহলে 10 যোগ 5তম পদ মানে কি 11, 11 বাই 2, সেই করলে একই আসবে, 10.5। বোঝা গেছে? হ্যাঁ। বুঝতে পেরেছো নিলয়? দাদা বলছি এটার ক্লাসগুলো কি অনলাইনে? হ্যাঁ না বলছি এর ক্লাসগুলো কি অনলাইনে তুমি ভিডিও করে রেখেছো? না না, এগুলো অফলাইনে করেছিলাম। আচ্ছা, ফের করিয়ে দেবো, চাপ নেই। হ্যালো। হুম হুম। বুঝতে পেরেছো? চলো এবার কি বলেছে, এবার শূন্যস্থান পূরণ গুলো করেছে, ঠিক আছে। 5টা শূন্যস্থান পূরণ আছে 5 নম্বরে। কি বলেছে যে, প্রথম প্রশ্নটা বলছে যে পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2r% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি পি প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই ড্যাশ হোল টু দি পাওয়ার 2n টাকা। তাহলে ড্যাশে কি দাদা বসবে, ওটা তাই তো? 200 হবে। আচ্ছা ঠিক আছে, করা যাক। আচ্ছা, অপশনটা কি 50 হবে তো আমাদের? দাদা। হ্যাঁ কি বলছো? ঠিক। আচ্ছা দেখি চলো কি হয়। সুদের হার এখানে এত বলেছে, আচ্ছা আসল পি টাকা বলেছে, আসলটা পি টাকায় আছে, হ্যাঁ কি না? পি টাকায় আছে, তাই তো? আচ্ছা, কমাস অন্তর দেয় বলেছে, 6 মাস অন্তর দেয়, তাহলে আমার কবার দেয় 1 বছরে?
বার কবার দেয়? দাদা 12/6 12/6, তার মানে বার কত? এন ইকুয়াল এর টু মান 2। কত বার? আচ্ছা এন বছর বলেছে এখানে, হ্যাঁ এন বছর বলেছে, তাহলে এক্স ধরছি, বার কবার দেয়, এক বছরে কবার দেয়, এক্স এক্স মান কত? 12/6 মানে কত? দুবার দেয়, তাই তো? একটা টাকা যদি 6 মাস অন্তর সুদ দেয়, তার মানে এক বছরে কবার সুদ দেবে টোটাল? এক বারো বছরে বাই দুবার। ছয় দুবার সুদ দুবার দিল, দুবার। এই দুবার সুদ দিল, ঠিক আছে, এটাকে পর্ব বলা হয়, ঠিক আছে, মানে কটা পর্ব দিয়ে দিল? দুটো পর্ব, মানে দুটো কিস্তিতে দিল, সোজা কথা হলো। এবারে কি হলো? সুদের হার কত বলছে? সুদের হার, সুদের হার 8টা, এখানটা কত আছে? 2r% আছে, ওকে। তাহলে আমরা কি জানি? আমরা সূত্রটা জানি যে সমূল চক্রবৃদ্ধি সুদ কি, যে পি ইন্টু 1+r/100 দাদা এক্স। সময়টা বললে না? আর সময় এন তো বলা আছে এখানটা, ও আচ্ছা এখানটা বলিনি, আচ্ছা সময়টা কত আছে? সময়টা এন আছে বছর, তাই তো? এন বছর আছে, এখানটা এন বছর আছে, ওকে। এবার কি দাদা বলছি? তাহলে সূত্রটা লেখা ভুল হলো না? আমি আনবো, কমপ্লিট হয়নি সূত্রটা। তাহলে পি ইন্টু 1+r/100n ইন্টু এন এক্স, এইটা আমাদের নর্মাল সূত্র ছিল, যেখানটায় এক্সটা ছিল যে এক বছরে কবার দেয়, আর এনটা ছিল কত বছর, মনে হচ্ছে? এটা সূত্র ছিল, এটা অঙ্ক করছি না, এটা আমাদের বইয়ের সূত্র ছিল। যদি আর হ্যাঁ পার্সেন্ট দাদা, হ্যাঁ সরল হ্যাঁ সুদে, হ্যাঁ। আর% সরল সুদ, আর% চক্রবৃদ্ধি সুদ হারে পি টাকার এন বছরে, মানে এক্স বার যদি পর্ব হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1+r/100 এক্স এন এক্স, এটা সূত্র ছিল এত টাকা, যেখানে আর ছিল সুদের হার, এন ছিল কত বছর, এক্স ছিল এক বছরে কতবার দেয়, মানে পর্বর সংখ্যা, মনে হচ্ছে? তাহলে এখানে কি বলেছে? এখানে আসলটা পি পি দাদা আছে। 100 হবে। আচ্ছা দেখা যাক, এখানটা আসলটা পি পি আছে, যোগ আর এর মানটা কত? সুদের হার কত বলেছে? 2r বলেছে, আর এর জায়গায় 2r%। 2r বাই 100। এবার এক্স এর মানটা কত? এক্স মানে বছরে কবার দেয়? দুবার দেয়, গুণিতক 2 হোল টু দি পাওয়ার। এন এর মান কত? এন এর মান এখানটা এনই বলেছে, দেখো প্রশ্নে এনই বলে দেওয়া আছে, তাহলে কত হবে? এন। আর এক্স এর মান এক্ষুনি লিখলাম 2 আমরা, তাই না? 2, তার মানে কত দাঁড়ালো আমাদের? পি ইন্টু এই দুই কেটে গেল, 1+r/100 হোল টু দি পাওয়ার 2n টাকা। কোন অপশনটা হবে তাহলে এখানটায়? ও এখানটা অপশন নেই, শূন্যস্থান, তাহলে আর বাই কত তাহলে হবে? শূন্যস্থান কোনটা? আর বাই কত হবে? 100, তাই তো? তাই তো? করে নাও। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, ওটা আসলে আমি হ্যাঁ ভেবেছিলাম। আচ্ছা চলো, 2 এর অঙ্কটা কি বলছে? বলছে যে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর 25% হলে a/b/c সমান কত? তাহলে এ এর 50%, তাহলে এর কথার অর্থ হচ্ছে গুণ, এর কথার অর্থ কি? গুণ, ঠিক আছে। আর পার্সেন্ট কথার অর্থ হচ্ছে নিচে 100, মনে পড়ছে? ছোটবেলায় শিখেছিলে, মনে পড়লো? হ্যাঁ দাদা। এর কথার অর্থ হচ্ছে গুণ, আর পার্সেন্ট কথার হচ্ছে যেটার পার্সেন্ট বলবো তার নিচে 100 লিখবো, মনে আছে? তাহলে হ্যাঁ দাদা মনে এর, আছে। হ্যাঁ এর 50% সমান সমান, তাহলে কি বলেছে? বি এর 20%, তাহলে বি গুণিত 20/100 সমান সমান সি এর 25%, তাই তো? সি গুণিত 25/100, ওকে। কাটাকুটি করো, সব 100 গুলো তুলে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? 50 গুণিতক এ মানে 50 এ সমান সমান 20 এ 20 বি, তাই না? নিচের দিকে দিয়ে 100 গুলো তুলে দিলাম, 20 বি সমান সমান 25 সি, ঠিক আছে। 5 দিয়ে কেটে ছোট করে নাও, তাহলে 5 10 50 সমান সমান 4 5 20 20 বি 5 5 25 সি। এইটা কিভাবে অনুপাতে করব? অনুপাতে করতে গেলে কি করতে হয় না, এদের এই যে 10 4
আর 5 এদের লসাগু করতে হয়, লসাগু করে ভাগ করে দিতে হয়। তাহলে কি করব, 10 এটা করি, ঠিক আছে, 10 4 আর 5 এদের লসাগু করো, 2 খাওয়াও, 5 2 5, ফের 5 খাওয়াও, 1 2 1, তাহলে 2 আর 5 10, 10 দুগুণে 20, তাহলে আমি 20 দিয়ে ভাগ করব। কি বললাম, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর লসাগু করব, লসাগু করে সবার সঙ্গে ভাগ করব। ওকে, তাহলে লসাগু আমাদের দাঁড়ালো 20। লসাগু মানে কি, 2 গুণিতক 5 গুণিতক 2 ইকুয়ালস টু 20, এটা আমাদের লসাগু। এই লসাগুটা দিয়ে যে সংখ্যাগুলো আছে তাদেরকে ভাগ করলাম। এবার কাটাকুটি করে দাও, সিম্পল। উপরে 10 নিচে 20, তার মানে কি a/2 হবে কাটাকুটি করলে, সমান সমান b/4 নাম, 4 5 20, সমান সমান c/4 5 20, তাই না, 4। এইটা বোঝা কাটাকুটি করেছে, 5 4 20, 4 5 20, 10 দুগুণে 20 হলো। এবার এর নিচে, বির নিচে, সির নিচে যেগুলোই আছে ওগুলোই অনুপাত হয়ে যাবে। তার মানে a/b/c সমান সমান 2:5:4 হবে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান বক্সে কি হবে, 4। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? দাদা হ্যাঁ বলো। দাদা বলছি, প্রথমে ওটা মানে ওটা তো 50% বলেছে, তাহলে হ্যাঁ, প্রথমে যদি a:b:c ইকুয়াল টু 50/100:20/100:25/100 করা হয়, তাহলে হবে না? কিন্তু তুমি কি বলছো আর একবার বলো, মানে a:b:c সমান সমান তুমি বলছো যে 50/100 ইস টু 20/100 ইস টু কত, 25/100, তাই তো? 25/100। এটা হ্যাঁ। হবে না গো, এটা হবে না, এটা ভুল হচ্ছে। কেন? এটা এর তো গুণে বলেছে, দেখো এ তো গুণে, এইটা মানে তো এ গুণিতক এর 50%, এ তো তোমার ইস্টুতে যাবে না, বুঝতে পেরেছো? এ দাদা গুণে আমি করেছি। এর এর 50% সমান বি এর 20% সমান সি এর 25% বলেছে তোমাকে। a:b:c সমান 50%, 20%, 25% বলে না। বাক্যটা পড়ো, এ এর 50% যা হবে, বি এর 20% তাই হবে, সি এর 25% তাই হবে। বোঝা গেছে? দাদা আমি হুম। করেছি এ হ্যাঁ, এ টু 50/100 হাত ইজিক্যাল টু তুলেছে? 50/1, এই 20/100 ইজিক্যাল টু বলো। সি ইন্টু 25/100 ইজিক্যাল টু কে ধরে নিয়েছি। হ্যাঁ ধরতে পারো, ধরে নিয়ে তার মানগুলো বসিয়ে দিয়ে করবে, হ্যাঁ কোনো অসুবিধা ধরে নেই। নিতে এত বড় হয়নি, আমারটা ছোট হয়েছে। হ্যাঁ হতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওরম হ্যাঁ করলে উত্তর হবে তো? উম আরেকবার বলো দেখি। আমি বলছিলাম যে এ এ ইন্টু 50/100 ইজিক্যাল টু বি ইন্টু 20/100 ইজিক্যাল টু হ্যাঁ, সি ইন্টু 25/100 ইজিক্যাল টু কে ধরি। হ্যাঁ তারপর এ অতএব ইস টু বি ইস টু সি করবে, এ তাই তো? হ্যাঁ ইজিক্যাল টু, হ্যাঁ 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 হ্যাঁ, হবে 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 ঠিক আছে হবে। দাদা। হুম, ঠিক আছে। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তারপরে। আচ্ছা তারপরে হ্যাঁ কি বলেছে, একটি সরল রেখা, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা, একটি সরল রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে ড্যাশ বলা হয়। ধরো এই একটা বৃত্ত, ওকে, এই বৃত্ততে ধরো একটা সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই সরলরেখাটাকে কি বলা হবে? এই সরলরেখাটাকে কি জ্যা। বলা হবে? না, এই সরলরেখাকে ছেদক বলা হয়, ঠিক আছে, যে ছেদ করে গেছে। আর এই পোর্শনটুকু ধরো আমি নাম দিই, যদি এটাকে ধরো এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি, এই এ বি পোর্শনটাকে জ্যা বলা হয়। বোঝা গেছে? আচ্ছা দাদা, তার মানে ওটা ছেদক হবে। হ্যাঁ, মানে এই পোর্শনটুকু হবে জ্যা, কতটুকু, এখান থেকে এই পর্যন্তটা হবে জ্যা। বোঝা গেছে? আর এই তো একটা সরলরেখা বলেছে, তো টেনে বেরিয়ে চলে গেল, তার মানে এইটা তো তোমার পুরোটা তো জ্যা নয়, জ্যার অংশ তো এখান থেকে নেই ঢুকানি, তাই না? হ্যাঁ দাদা। আর বাকিটা পুরোটাকে নিলে হবে ছেদক। বোঝা গেছে? দাদা বৃত্তের বৃত্তের মধ্যে হচ্ছে যে। হ্যাঁ, বৃত্তের মাঝখানে যে পার্টটুকু আছে সেটাকে বলা হবে জ্যা। বোঝা গেছে?
হুম চলো তারপরেরটা কি বলছে, বলছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল দাদা বলবো, বলো? 2/3 π r কিউব। মানে 2/3 π r কিউব ঘন একক। আরে ভাই ক্ষেত্রফল বলেছে, ভেবে চিন্তে বলো। ও ও সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², বর্গ একক। 3 পাই 3πr²। r² বর্গ একক। কি করে হচ্ছে মনে আছে তো? যে একটা টোটাল হ্যাঁ, গোলক ওই ছিল, টোটাল গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হ্যাঁ পারবো। 4πr² ছিল, সেটাকে যদি আমরা হাফ করি তাহলে পাবো 4πr²/2, তার মানে 2πr। 2πr²। কিন্তু হাফ করলে আমরা হ্যাঁ, একটা এরকম তল পাবো, দাঁড়াও, একটা তাই না? সমতল পাওয়া যায়। হ্যাঁ, এখানে এই জায়গাটা একটা পোর্শনে একটা সমতল পাবো আমরা, তাই না? এই সমতলটাও একটা বৃত্ত হবে। এই বৃত্তের ক্ষেত্রফল কি ছিল? 2πr² প্লাস πr² πr²। সমান সমান 3πr²। বোঝা গেল? তাহলে হবে কত? 3πr² বর্গ একক। আর ঘন একক হলে কিউব হবে, বুঝলে? কিউবের বেলা। আলাদা। আমি ভেবেছি ওটা আয়তন বলেছে। ও আচ্ছা, তারপরে কি বলেছে? যে তত্ত্বের পরেরটা বলি নাকি? হ্যাঁ দাদা একটু বলো। দাঁড়াও, কোশ্চেনটা হ্যাঁ লিখে নি। হ্যাঁ, করে নাও করে নাও। তারপরেরটা কি আছে? বলছে যে তত্ত্বের সংখ্যাগুরু মান দুটো, মানে দুটো সংখ্যাগুরু মান আছে, মানে ধরো 2/9 আছে, যেটা হচ্ছে সংখ্যাগুরু মান দুরকম। এই দুরকম মানে দুটোই সব একই একই এসে গেছে, তাহলে তাকে কি বলা হবে? দ্বিভুইষ্টক বলা হবে। হ্যাঁ, দ্বিভুইষ্টক তথ্য বলা হয়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তারপরেরটা এইটা। আচ্ছা, এইটা করাতে হবে, দেখো 6-এরটা। আচ্ছা, তোমাদের একটা জিনিস শেখানো হয় না এখনো, ত্রিকোণমিতি সবটা তো শেষ হয় না। আচ্ছা, কি বলেছে এখানে? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/x বলেছে, তাই তো? এখন এটাকে আমি করছি, দেখো আমাদের হলে তাহলে এইটার মান কত চেয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, যেটা চেয়েছে এখন ভালো করে দেখো, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা লিখতে পারি, দেখো তাহলে cos স্কোয়ার থিটা, আজের পেনটা এত ভুল হচ্ছে না, মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি তো? এটা লেখা যায়? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার দেখো এইটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে আছে। a+b * a-b। হ্যাঁ, cos থিটা মানে এ প্লাস সাইন থিটা মানে বি, তাহলে এ প্লাস বি হলো, এটা স্কোয়ার ছিল, তাই তো? তাহলে cos স্কোয়ারটা হচ্ছে এ আর সাইন স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? এখন একটা সূত্র আছে, এটা এখনো তোমার এই এই পোর্শনটুকু তোমাদের শুধু হয় না, কি আছে? এই দুটো চ্যাপ্টার বাকি আছে, বাকি মোটামুটি সব হয়ে গেছে। একটা সূত্র আছে, মনে রাখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস, এটুকু করাবো সব, কস স্কোয়ার থিটা সমান 1, এটা হচ্ছে সূত্র একটা। বোঝা গেছে? এটা একটা সূত্র। তাহলে এইটার মান কত হবে? দেখো এটা সূত্র অনুযায়ী এটার মান কত? 1 হবে, ইন্টু এটার মান বলে দেওয়া আছে আমাদের প্রশ্নে, দেখো। 1 * 1/x। হ্যাঁ, তার মানে কত হবে? 1/x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে দাদা। ঠিক আছে। হ্যালো দাদা, হ্যাঁ বলো। এই ধরনের অঙ্কে এই সূত্রগুলো অঙ্কে বলে দেওয়া থাকে না এরকম না থাকে গো, শুধু? বলে দেওয়া থাকে না, সব মুখস্থ করতে হয়। আমি করিয়ে দেবো, কিভাবে হচ্ছে কেন হচ্ছে সব করিয়ে দেবো, ঠিক আছে? একটা কোশ্চেন পড়েছে, সব করিয়ে দেবো। ওই দুটো চ্যাপ্টার এখনো হয়নি তোমাদের।
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা দাদা। বলো ওই মল্লিকাটা কে বলো তো ওই। চলো তার পরেরটা কি বলেছে, চলো পরের অঙ্কগুলো এগুলো। হ্যাঁ, এবারে এইগুলো বলেছে ও সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। চলো কি বলেছে, পড়া যাচ্ছে তো? প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রথমেরটা মিথ্যা হবে। প্রথমটা মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ বলেছে দাদা। অংশীদারি ব্যবসায় অমল, কমল, বিমল 3:2:5 অনুপাতে মূলধন নিয়োজিত করে। তাদের প্রাপ্ত লাভের অনুপাত 5:2:3। ঘুরে গেল হাত করে। যদি কোনো কন্ডিশন না বলা থাকে, কে কত অনুপাতে তাহলে টাকা প্রথমে ভাগ করে নিয়েছে, কে কদিন ব্যবসা করেছে তার জন্য কত টাকা পাবে, কে হিসাব রক্ষা করেছে তার জন্য এত টাকা পাবে, কে ব্যবসা শুধু মূলধন করেছে তার জন্য এত টাকা পাবে, এরকম যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে তাহলে মূলধন যেভাবে বিনিয়োগ হবে, মূলধন যে যেমন দেবে যে অনুপাতে, লাভের ভাগও ঠিক সেইভাবে পাবো। এখানে দেখো অন্য কোনো কন্ডিশন বলা নেই, জাস্ট মূলধনের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে লাভের অনুপাত আমাদের ঠিক সেটাই হবে যেটা মূলধনের অনুপাত আছে, মানে 3:2:5 এই অনুপাতটাই হবে আমাদের লাভের অনুপাত। তাহলে কিন্তু এখানটা আছে 5:2:3, মানে এটা হবে না, মানে ফলস, আগেরটা মিথ্যা। বোঝা গেছে? হ্যাঁ দাদা। চলো তারপরেরটা। পরেরটা কি বলছে, বলেছে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, বি সি এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এ সি এর সঙ্গে সরল ভেদে আছে, দেখা যাক করে। বলেছে যে হ্যাঁ সরকারি। এখান থেকে যদি আমরা করি, আচ্ছা এখান থেকে করো, তাহলে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এ প্রপোর্শনাল টু বি। আবার বলেছে বি প্রপোর্শনাল টু কি বলেছে, সি, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে, বি ইকুয়ালস টু K1 সি ধরছি আমি, এখানে ধরো এ সমান সমান K1 বি, লেখা যায় তো? আর এটা হচ্ছে K2 সি, লেখা যায়? হ্যাঁ দাদা। যেখানে যেখানে K1 আর K2 হলো কি অশূন্য ভেদ অশূন্য ভেদ ধ্রুবক। ধ্রুবক। হ্যাঁ, এবার দেখো এখানে যে এ ইকুয়ালস টু K1 বি, তো বি এর মান তো আমরা জানি, আবার বি এর মান কি গো, K2 সি না? এর মান হলো E2C K2C। K2 সি। আর এবার K1 দেখো, K2 হলো ভেদ দাদা ধ্রুবক। হ্যাঁ ভেদ, তার মানে এটা ফের উঠে যাবে, তাই না? যেহেতু K1 K2 ভেদ ধ্রুবক, তার মানে যদি ভেদ ধ্রুবকটা উঠে যায় আমাদের, তাহলে সমান চিহ্নটা কি হয়ে যাবে, প্রপোর্শনাল চিহ্ন হয়ে যাবে। প্রপোর্শনাল টু। হ্যাঁ, আর যদি মানে কোনো 1/1 না থাকে, মানে কি সরল ভেদে আছে, তাহলে সরল ভেদে। হ্যাঁ ভেদটা কি হয়, ভেদের চিহ্ন তুলে সমান চিহ্ন আনলে গেলে ধ্রুবক আনতে হয়। ঠিক উল্টো কেস ঘটে কি, যদি ধ্রুবকটাকে আমি বাদ দিয়ে দিই তাহলে ভেদের সমান চিহ্নটা উঠে ভেদের চিহ্ন আসবে। বুঝা গেল? তার মানে এটা কি ভেদে আছে, সরল ভেদে আছে। আর ব্যস্ত ভেদ থাকলে যদি এ প্রপোর্শনাল টু 1/c আসতো, 1/, হ্যাঁ তাহলে সেটা হচ্ছে ব্যস্ত কেস হয়ে যেত, তাই না? এ তো নর্মাল এসছে, যা এ আর বি সোজা ডাইরেক্ট চলে এসছে, ওই জন্য এটা সরল ভেদে সত্য আছে। হবে। হ্যাঁ সত্য হবে, মানে সত্য। ঠিক হলো। দাদা একটা কথা বলবো। হ্যাঁ বলো। এইরকম অঙ্কগুলো মানে যখন ওই এ বি এর সঙ্গে এরকম দেয়া থাকে, দুটোই যখন মানে সরল ভেদে থাকে, তারপরে যে সম্পর্কটা দেয় সেটা সবসময় সরল ভেদেই বার হয়। হ্যাঁ, কেন হবে না, এ আর সি এর মধ্যে সরল ভেদ হবেই তো, হবে দাদা তো। তারপর একটা সত্য হবে। তারপরটা করতে হবে, তাই তো? আচ্ছা এই তোমার নিলয়ের কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা চলো তারপরে। আচ্ছা এবার কি বলেছে, তিনেরটা বলেছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে, এই দুটো চ্যাপ্টার তোমাদের হয় না টোটাল, ঠিক আছে? ওই যে আগের একটা বললাম আর এই চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার বাকি আছে, এই দুটো চ্যাপ্টার হলে তোমাদের অঙ্ক বই মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা এবার কি হলো,
দেখো এখানে কি বিষয়টা ভালো করে দেখো, আলফা প্লাস বিটার সমান 90 ডিগ্রি আছে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি আছে। ওকে, আচ্ছা এবার কি আছে, এই যে 90 ডিগ্রি হলো, এখানে যে কোনো একটার মান বের করে নিচ্ছি। ধরো আমি বিটার মানটা বার করছি, বিটার সমান কত, 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আমি বের করে 90 রাখলাম। ডিগ্রি মাইনাস। ওকে, এবার এখন যে কোশ্চেনটা বলেছে, কি বলেছে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়ালস টু কত হয় দেখা যাক। সাইন স্কোয়ারটা সাইন, এটা শুধু দেখো কিভাবে করছি, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটার জায়গায় আমি কি লিখবো, 90 মাইনাস আলফা। ওকে, এবারে যে সূত্রটা হচ্ছে, সূত্রটা আমি সাইডে লিখছি, দেখো সূত্রটা কি, এখানে লিখি সাইন থিটা, এটা সমান আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার হ্যাঁ দাদা। কস থিটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপরে 90 আরো ডিগ্রি মাইনাস থিটা। আরো দুটো সূত্র আছে, সে দুটো এখন লেখাচ্ছি না, জাস্ট অঙ্কটা করার জন্য বলছি। তাহলে কি সাইন থিটাকে লেখা যায় কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস থিটাকে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এবার দেখো, এবার এখানে তাহলে কি এলো, সাইন স্কোয়ার থিটাটা আমি রেখে দিলাম, প্লাস তাহলে সাইন, ভালো করে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা আছে, তাহলে থিটার জায়গায় একটা আলফা আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কি, 2 নম্বর সূত্রটা দেখো, তাহলে কস আলফা হবে, এখানটা থিটার জায়গায় আলফা বসাও মনে মনে, দেখো এটা আলফা হলে এখানটাও আলফা হবে, হ্যাঁ কি না, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত হবে, কস আলফা, তাহলে আমি লিখতে পারি কস, আর এখানে স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসে গেল, কস স্কোয়ার আলফা। বোঝা গেছে, এই এতটুকু বোঝা গেছে কি করেছি, জাস্ট হ্যাঁ দাদা। এইটা হ্যাঁ ভেবে নাও দাদা। সূত্র, এইটুকু ভেবে হ্যাঁ আপাতত দাদা। করবো, ঠিক আছে, এতটুকু বোঝা গেছে তো। হ্যাঁ দাদা। হ্যাঁ এর পরের লাইনটা আমি আর হ্যাঁ হ্যাঁ জানি না, ঠিক আছে। এর পরের লাইনটা কি হবে আমি আর জানি না, বুঝলে কি হবে বলো তো। আমি এর আগের অঙ্কটা একটু আগে বলছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1 বলেছিলাম না। হ্যাঁ দাদা, এক বলেছিল। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে থিটার এটা জায়গায় আলফা আছে, প্রমাণিত হয়ে তাহলে 1, তাই না, সাইন স্কোয়ার থিটার জায়গায় একটা আলফা আছে, সাইন স্কোয়ার আলফা যোগ কস স্কোয়ার আলফা মানে কি হবে, একই হবে, তাহলে এটা কি হবে, সত্য তো, সত্য হ্যাঁ কি না, একই তো এলো। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা হ্যাঁ দাদা, সত্য আমি হবে। বললাম তো। ও আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এটা করে নাও, এটা এইগুলো হচ্ছে পাশের সূত্র, লিখে রাখতে পারো, হয়ে আর এইটা হচ্ছে অঙ্ক, এই পার্টটা অঙ্ক। কে কে আছে এখনো, না না, শুধু এই কটা হলেই হবে, শুধু এই কটা হলেই হবে, অত হবে না তো, একসঙ্গে অত হয়। আচ্ছা এবার দেখো, এটা কি আছে, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি ও ডিইএফ ত্রিভুজগুলির কোণ এ ইকুয়ালস টু কোণ ডি, আচ্ছা কোণ বি ইকুয়ালস টু কোণ এফ এবং কোণ সি ইকুয়ালস টু কোণ ই হলে এ বাই এবি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ হয় কিনা দেখো। আচ্ছা এখন ধরো এই একটা ত্রিভুজ আঁকছি আমি, এ বি সি, ধরো আর একটা ত্রিভুজ আঁকছি, এর নাম এঁকেছি ধরো, ঠিক আছে, নাম দিচ্ছি কি, আচ্ছা সোজা করেই আঁকি নাহলে গুলোবে, ধরো এরম আছে, মোটামুটি আর ত্রিভুজ এঁকে জায়গাটা, ঠিক আছে, কি আছে ডি ই এফ হলো, কোনটা কোনটা সমান বলেছে, এ কোণের সঙ্গে ডি কোণ সমান, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর কি বলেছে বি কোণের সঙ্গে এফ কোণ সমান, বি কোণের সঙ্গে এফ কোণ সমান, আর কি বলেছে সি কোণের সঙ্গে সি কোণের সঙ্গে ই কোণ সমান, ঠিক আছে, হলে তাহলে এইটা হয় কিনা দেখাতে বলেছে। এখন দেখো প্রথমে এবি বাই এডি, তাহলে এবি বাই মানে কি, এই সি কোণের সাপেক্ষে নিচ্ছি, তাই না, তাহলে এবি বাই এডি মানে কত হচ্ছে তোমার, এবি বাই কি ডি,
ডিই বলেছে, তাহলে ডিই মানে কোনটা? এইটা, তাই না? ডিই। আচ্ছা, সমান কি বলেছে? তার মানে কি এই কোণের সামনে যেটা নিচ্ছি, এর এই কোণের সামনে নিলাম, এর এই কোণটা সামনে থেকে নিলাম। আচ্ছা, এবার কি হলো দেখো, এসি বাই কি আছে? ডিএফ। এসি বাই ও ডিএফ। দাদা, হ্যাঁ বলো। ডি হলো কেন? হ্যাঁ, ডিই তো আছে, এই তো ডিই। দুটো তো আলাদা ছিল। হ্যাঁ, আমি দুটো থেকে অনুপাত বের করছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, দেখো, আগেরটা কোন কোণটা নিয়েছিলাম? এই কোণটা সাপেক্ষে নিয়েছিলাম, বুঝলে? এবারটা কি কোণ নিলি? এই নীল কোণের সাপেক্ষে নিয়েছি, বুঝতে পেরেছো? এবার বুঝতে পারছো নিলয়? হুম। তাহলে কি হ্যাঁ হবে? হ্যাঁ দাদা। এসি বাই বিসি যা হবে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? ডিএফ যা হবে, ইএফ তাই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। আর যদি ঘুরিয়ে লিখি আমরা, তাহলে এসি বাই ডিএ, এসি বাই কি হবে বলো তো? এসি বাই এসি বাই ডিএফ ডিএফ যা হবে, ইকুয়াল তাহলে টু বিসি বাই ইএফ। বিসি বাই ইএফ। দেখো, এই বিসি বাই ইএফটা দুজনের মধ্যে আছে আমাদের, হ্যাঁ কি না? দেখো দেখাচ্ছি, 1 আর 2, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই আমরা, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, এটা পুরো উপপাদ্যটাই করা হয়ে গেল তোমাদের। তাহলে হচ্ছে তার 1 মানে নম্বর এবি বাই ডি হ্যাঁ, তার সমান এসি বাই ডিএফ। হ্যাঁ, তার মানে এই বিসি বাই বিএফ আর বিসি বাই বিএফ ইএফ এই দুটো তো সমান। তার মানে আমি লিখতে পারি এবি হুম। বাই ডিই যা হবে, বিসি বাই ইএফ তাই হবে, সমান সমান বিসি বাই ইএফ, দুটোই সব ইএফ হয়ে গেল। ও সরি, এসি বাই ডিএফ হবে, এসি বাই ডি হবে। বোঝা গেল কিনা দেখো, 1 আর 2 এর সাহায্যে। এর দুটো তো সমান, তাহলে এটা সমান এটা, আবার এটা সমান এটা, হ্যাঁ কি না? সেটাই লিখলাম। হ্যাঁ দেখো, এইটা সমান এটা, আবার এটা সমান এটা লিখেছি। এবার দেখো, এই ফিগারটাই কি আমাদের এখানে আছে? ভালো করে দেখো। দেখো, এবি বাই ডি, এবি হ্যাঁ বাই ডি ইকুয়ালস টু এসি বাই ডিএফ। দেখো, এসি বাই ডিএফ নেই, এসি বাই ডিএফ আছে, এসি বাই ডিএফ আছে, তাই তো? বিসি বাই ইএফ আছে, বিসি বাই ইএফ আছে, তাহলে এটা কি হবে? সত্য হবে। বোঝা গেল? বোঝা গেল কি? দাদা, ওটা তো দেখাতে বলেছে। কোথায় হ্যাঁ। দেখাতে বলেছে? দেখাতে কোথায় বলেছে? এটা তো সত্য মিথ্যা বলেছিল, তো সত্য মিথ্যা করছিলাম তো, সত্য মিথ্যা করছিলাম তো। এতগুলো অঙ্ক? ও আচ্ছা আচ্ছা, এতগুলো অঙ্ক সত্য মিথ্যা হচ্ছিল পরের গুলো? আচ্ছা, আরেকবার দেখে নাও, তাহলে হচ্ছে এসি বাই, প্রথম দিক থেকে একবার একটু বলে দেবে? হ্যাঁ প্রথম দিকে দেখো, তাহলে বি কনের দেখো, প্রথমে আমরা বি কনটাকে নিয়েছি এ বি সি, আর কত বলেছে? ডিই এফ, এই দুটো ত্রিভুজ নিয়েছি। যেখানে এর সঙ্গে কার সমান বলেছিল? ও, এটা তো এই অঙ্কটা গুলালো তো। এর সঙ্গে ডি, এর সঙ্গে ডি আছে মিল, বির সঙ্গে এফ এর মিল ছিল। ও, আমাদের তো নর্মাল উপপাদ্যটা তোমাকে বোঝাচ্ছিলাম, তার মধ্যে দিয়ে অঙ্কটা ঢুকে গেছে। দাঁড়াও, গোড়া থেকে আমি অঙ্কটা করা যাবে না, দাঁড়াও, ঠিক উপপাদ্য আছে বোঝাতে দাদা, গেলে তো একবার পড়াও আর একবার বুঝি। গোড়া থেকে বোঝাচ্ছি দেখো। এতটা বোঝা তাহলে বেকার হয়ে গেল? না, ওটা তো উপপাদ্য, যতক্ষণ ধরে বোঝাচ্ছেন ওটা উপপাদ্য। এখানে অ্যাঙ্গেলটা আলাদা করে দিয়েছে, এডির সঙ্গে বি এফ করেছে, আমরা বিই মিল করেছিলাম, বুঝতে পেরেছো? যে উপপাদ্যটা বোঝাচ্ছিলাম, হ্যাঁ, এখানে তো সেই অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? তার মানে আমাদের কি করতে হবে বলতো? জাস্ট আমরা যে অ্যাঙ্গেলটা আগের বারে করেছিলাম, আগের বারটা উপপাদ্য বোঝাচ্ছিলাম, বুঝতে পেরেছো? এবার দেখো, আমরা যা করেছি একই সেম বুঝবো, শুধু নামটা এখানটা চেঞ্জ করে দিয়েছে এটা, ঠিক আছে? নামটা, কনসেপ্টটাই এক, এ বি সি, ওকে। আর একটা ত্রিভুজ আঁকছি, এবার শুধু একটু বুদ্ধি করে নামটা দেবো যাতে একই রকম দেখতে হয়। আর এর সঙ্গে ডি এর মিল, তাহলে আমি ডি দিচ্ছি। বি এর সঙ্গে কার মিল বলো তো? এফ, আমি এখানে এফটা দিচ্ছি, ঠিক আছে? বি এর সঙ্গে এফ এর মিল। আর কি আছে? সি এর সঙ্গে ই এর মিল, সি এর সঙ্গে এখানে ই দিলাম। বোঝা গেছে? কি বলেছি বোঝা গেছে?
তার মানে কি হ্যাঁ দাদা। এর সঙ্গে ডি এর মিল আছে, বি এর সঙ্গে এফ এর মিল আছে, আর ইর সঙ্গে সি এর মিল আছে। হলো? এবার যেভাবে আমি বলছিলাম ঠিক সেভাবে করো। ধরো বি ঘন্টার সাপেক্ষে আমি করছি, তাহলে বি ঘন্টার সংলগ্ন বাহুগুলো কি কি আছে? তাহলে এ বি বাই বিসি সমান সমান, তাহলে কি হবে এখানটা বলো তো, তোমরা বলো এবার যা শিখলে। ডি এফ বাই এফ ই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। তাই তো? তাহলে এইটা যদি একটু ঘুরিয়ে হ্যাঁ। লিখি আমরা, তাহলে কি পাবো? এ বি বাই ডি এফ ইকুয়াল টু যা পাবো বিসি বাই, তার মানে বিসি বাই ই এফ ই বা ই এফ, তাই এইটা 1 নম্বর হলো, ঠিক আছে? এক নম্বর তুমি করো। হ্যাঁ, এবার সির সাপেক্ষে বলো দেখি কেউ একজন। এবার সি সাপেক্ষে হলে তোমার এ বি, সির সাপেক্ষে হলে তাহলে এসি বাই এসি বিসি সাপেক্ষে হলে বিসি, বাই বিসি এসি বাই ইকুয়াল টু বিসি ডি এ ডিই ইজিক্যাল বাই ডিএফ। ডি ই বাই, হ্যাঁ ঠিক আছে? তাহলে ঘুরিয়ে লেখো ইএফ, একটুখানি, ঘুরিয়ে লেখো হ্যাঁ তাহলে তার দেখো। মানে হবে এসি বাই এসি বাই ইডি ডিই, এসি ইকুয়াল বাই টু ডিই ইজ বিসি ইকুয়াল বাই টু, ইএফ। ঠিক আছে? ঠিক লিখেছি তো? অথবা আমরা বলতে পারি তাহলে এই পোর্শনটুকু হ্যাঁ সমান দাদা। এসছে আমাদের, তাহলে এই পোর্শনটুকু হুম। সমান এসেছে, এটা আর এটা সমান এসছে, তাই তো? তার মানে কত হচ্ছে? এ বি বাই ডি এফ ইকুয়ালস টু বিসি বাই ই এফ ইকুয়ালস টু এসি বাই ডিই, তাই তো? হুম। হ্যাঁ এইটা দেখো, এইটার সঙ্গে এর সমান, আবার এটার সঙ্গে এর সমান, আবার এই দুটো সমান। তার মানে কি লিখতে পারি? এটা সমান এটা সমান এটা সমান এটা, তাই না? সেটাই লিখলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো মেলাও। প্রথমে দেখো তাহলে এইটা এটা মিথ্যা। মিথ্যা হবে, হ্যাঁ দেখো এ দাদা, বি বাই ডি এফ চলে এসছে, এখানটা এ বি বাই আমাদের ডিই বলেছে, আমাদের এসছে ডিএফ। আবার দেখো বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ এসছে, এসি বাই ডি, এসি বাই ডিএফ, এসি বাই ডিএফ আসে না, তাহলে এটা কি হবে? মিথ্যা। মিথ্যা। বোঝা গেল? বোঝা হ্যাঁ। গেছে? আর আগে আমরা কোনটা একই ধরে হ্যাঁ করেছি, দাদা। উপপাদ্যটা বোঝার জন্য হ্যাঁ শোন। হ্যাঁ, বোঝা গেছে? হুম। দাদা এক হ্যাঁ মিনিট দাঁড়াও করে। হ্যাঁ হ্যাঁ, করে নাও। দাদা তারপরটা কিন্তু সত্য হবে। সত্য হবে। কি পরেরটা সত্য হবে? হ্যাঁ। আচ্ছা দেখছি কি বলেছে। এটা মুছে দিই, এটা মুছে দিই। হ্যাঁ আবার শুধু আহ, একটুখানি লাস্টটুকু একটুখানি বাকি রাখবো। এই তো এটা কি বলেছে? ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। হ্যাঁ, কেন দাদা, ওর ওপরে একটা আছে তো। ও হ্যাঁ, এখন একটা আছে না, এটা হচ্ছে মধ্যমা নির্ণয় করা যায়, এটা সত্য হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তারপরে কি বলেছে? 5-এরটা দুটি ওটা নিরেট, সত্য হবে। কোনটা? ওই নিরেট যেটা। ভি ভি হ্যাঁ হ্যাঁ, মুছছি মুছছি 5। মুছছি সত্য হবে। মুছছি। হ্যাঁ। আচ্ছা কি বলেছে? বলছে যে আহ দাঁড়াও 1 সেকেন্ড, কি বলেছে? দুটি নিরেট গোলকের, বলো বলো বলো, দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের গোলকের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। হ্যাঁ 2:3 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের, ওগুলো স্কোয়ার হয়, 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার। হ্যাঁ ভেরি গুড, এগুলো সেই শর্টকাট নিয়ম, বুঝতে পেরেছো? শেখানো হয়েছিল হ্যাঁ সূত্র হ্যাঁ। মুদ্রা করার জন্য। তাহলে অ্যাকচুয়ালি কি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত মানে নিরেট গোলকের আর, ধরো R2 সমান কত? 2:3। আর তাদের হ্যাঁ সমগ্রতলের হ্যাঁ। ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4R1 স্কোয়ার, 4 4 পাই পাই আর ইস হ্যাঁ টু 4 পাই আর 4 পাই R2 স্কোয়ার। তাহলে 4 পাই কেটে গেলে R1 স্কোয়ার ইস টু R2 স্কোয়ার, তাহলে আর কত হবে? 2 এর স্কোয়ার ইস টু 3 এর স্কোয়ার সমান 4 ইস টু 4:9। 4:9। বোঝা গেল?
এটা এমনি শর্টকাটে মনে রাখবে। হুম। দেখো কি শর্টকাট, ব্যাসার্ধ বলেছে 2:3, ক্ষেত্রফল বার করতে গেলে কি ব্যাসার্ধের সঙ্গে ব্যাসার্ধের গুণ আছে তো, হ্যাঁ কি না? দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের গুণ তো, তার মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য স্কোয়ার, হ্যাঁ কি না? হুম। দৈর্ঘ্য স্কোয়ার মানে কি হবে, তাহলে এইটার স্কোয়ার অনুপাত হবে, ঠিক আছে? যদি আয়তন চাইতো তাহলে আয়তন মানে কি দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য, তাহলে আয়তন কিউব। হ্যাঁ, দৈর্ঘ্য ওটা ওই 2 কিউ হ্যাঁ, আয়তন অনুপাত করলে তাহলে 8:27। ভেরি গুড। এই তো, কতক্ষণ লাগবে অঙ্ক শিখতে? চলো তারপরে 6টা বলে দিলাম সত্য, এটাও সত্য তাই তো? তাহলে কি করে সত্য হয় ওটা একটু বললো? আচ্ছা, এটা পরিসংখ্যান যখন তোমাকে করাবো তখন বলবো। এখান থেকে মধ্যমার মান বের করা যাবে, মধ্যমার মান বের করা যাবে, ঠিক আছে? লেখচিত্র আচ্ছা। থেকে, পরিসংখ্যান লেখচিত্র থেকে মধ্যমার মান বের করা যায়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে দাদা, তখন যখন করাবে তখন করিয়ে দেবে। আহ, ওটা এটা মুছো না, 1 মিনিট দাঁড়াও, লিখে নাও। ও 1 মিনিট দাঁড়াবো, আগে মোটা হয়ে হ্যাঁ, গেছে, just ঠিক আছে। কালিটা কেন ফেটে গেছে? হ্যাঁ কেটে যাবে আর কিছু মোটা হয়ে গেছি।